আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 2025 সালে মুক্তি পাওয়া চমৎকার একটি কোরিয়ান সিনেমা মাই ডটার ইজ এ জম্বি, যা মুক্তির পরই দর্শকদের হৃদয় ছুঁয়ে ফেলেছে। এই মুভি শুধু থ্রিল বা অ্যাকশনের জন্য নয়, এখানে আছে আবেগ, সম্পর্কের গভীরতা এবং কিছু মুহূর্ত যা আপনাকে অনুপ্রাণিত করবে। সেই সাথে মেয়ের প্রতি বাবার ভালোবাসাও দেখতে পাবে। আজ আমরা বিশ্লেষণ করব গল্পের প্রতিটা গুরুত্বপূর্ণ মোড়, চরিত্রের অনুভূতি আর সেই রহস্য যা পুরো সিনেমা জুড়ে আপনাকে ধরে রাখবে। চলুন তাহলে শুরু করি, আজকের মুভিটা বিস্তারিত আলোচনা করি। গল্পের শুরুতে দেখতে পাই সাউথ কোরিয়ার সমুদ্রপাড়ে অবস্থিত ছোট গ্রাম ইয়াংবো। ছবির মতো সুন্দর সেই গ্রামের শুরু পথ ধরে নিজের বাড়ির দিকে এগিয়ে আসছিল লিনজং হুয়া। বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে এসে ঘরে ঢোকে। ভিতরে দেখলো তার মেয়ে সোয়া টিভি দেখছে। জং ডাক দিতে সোয়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়, আর তখনই বোঝা যায় সে একজন জম্বিতে পরিণত হয়েছে। তবুও জং ভয় পায় না, হালকা হাসি দিয়ে বলে, তোমার জন্য খাবার নিয়ে এসেছি সোনা। সোয়া ঝাঁপিয়ে পড়ে কামড়াতে। জং তাকে শক্ত করে ধরে ফেলে, তারপর শান্ত সুরে বলে, তুমি এখন পৃথিবীর শেষ জম্বি। মিলিটারিরা তোমাকে মারতে খুঁজছে, কিন্তু আমি সবকিছু করে তোমাকে বাঁচিয়ে রাখবো আর সুস্থ করব। এই গল্পের শেষটা আমি নিজেই দেখব। এভাবেই শুরু হয় সদ্য রিলিজ হওয়া থ্রিল আর অনুভূতি ভরা মুভি মাই ডটার ইজ এ জম্বি। এরপর গল্প চলে যায় কয়েক মাস আগের সিওলে। জং তখন চিড়িয়াখানা চাকরি করত, একজন অ্যানিম্যাল ট্রেনার হিসাবে। হিংস্র পশুদের ট্রেনিং দেওয়াই ছিল তার কাজ। সে এতটাই দক্ষ ছিল যে এই চিড়িয়াখানার একটি বাঘকে সে ট্রেনিং দিয়ে শান্ত করে ফেলেছিল। আর এইসব ট্রেনিং ভিডিও সে ব্লগ বানিয়ে ইউটিউবে ছাড়ত। ওদিকে তার মেয়ে সোয়া সারাদিন নাচের অনুশীলন করত। তার স্বপ্ন একদিন কে পপ আইডলের মতো বড় স্টেজে পারফর্ম করে সবার মন জয় করবে। তখনই জং এসে মেয়েকে বলে, তোমার উচিত আমার কাছে শেখা। তোমার বয়সে আমি দারুণ স্টেজ পারফর্মার ছিলাম। সোয়া মুখ শক্ত করে জবাব দেয়, এমন বাজে ডান্স শেখার ইচ্ছে আমার নেই। দরজাতেও দেখছো, ভেতরে প্রবেশ নিষেধ পোস্টার লাগানো আছে। এই কথা বলে সে তাকে বাইরে বের করে দেয় এবং প্র্যাকটিস শুরু করে। জং হালকা হাসি দিয়ে বলে, খাবার রান্না করে তোমাকে ডাকবো, তখন খেতে চলে এসো। এরপর জং দেখতে পায় ঘরে তার বিড়ালটা আরামে বসে টিভি দেখছে। টিভির নিউজে বলা হচ্ছিল শহরে হঠাৎ ছড়িয়ে পড়েছে জম্বি ভাইরাস। এই মহামারীটা মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেদিন ছিল সোয়ার জন্মদিন। তার দাদি ভিডিও কলে এসে তাকে উইশ করে। জং তখন মাকে বলে, আপনার তো বয়স হয়েছে, এবার ড্রিঙ্কস করা কমিয়ে দিন। কিম সঙ্গে সঙ্গে বলে, এখন তো একদমই ছেড়ে দিয়েছি। কিন্তু পাশেই দেখা যায় তার বন্ধুরা ড্রিঙ্কস করছে আর তাকে তাড়াতাড়ি আসতে বলছে। ফোনটা কেটে দিয়ে জং বিরক্ত হয়ে বলে, উনি কোনোদিনই ভালো হবেন না। এরপর সোয়া তার জন্মদিনের উপহার চায়, বলতে থাকে, আমি তো অ্যামিউজমেন্ট পার্কে টিকিট চেয়েছিলাম, তা না দিয়ে টেবিলে রেখে দিয়েছো ওই জঘন্য চুরো। জং হেসে বলে, এই খাবার না পেলে ছোটবেলায় তুমি কত কান্নাকাটি করতে, ভুলে গেছো? সোয়া তাকে সুরসুরি দিয়ে জিজ্ঞাসা করে, ঠিক আছে এখন বলো আমার আসল উপহার কোথায়? জং বলে, সোফার নিচে একবার দেখো। সোফার নিচে খুঁজে সোয়া একটি ছোট বক্স পায়। তার ভেতরে ছিল অ্যামিউজমেন্ট পার্কের টিকিট আর একটি হেডফোন। ঠিক তখনই শব্দ শুনে তারা বাইরে তাকায়। দেখে পাশের বাড়িতে আঙ্কেল আন্টির মধ্যে মারামারি চলছে। মজার দৃশ্য ভেবে সোয়া রেকর্ড অন করে, কিন্তু পরের মুহূর্ত আন্টি তার স্বামীর ঘাড়ে কামড় দিয়ে অদ্ভুতভাবে তাদের দিকে তাকাতে থাকে। এটা দেখে তারা দ্রুত লুকিয়ে যায়। সে জম্বি হয়ে যাওয়া মহিলা তাদের দিকে এগিয়ে আসে। সেই জম্বিটা মাথা দিয়ে জোরে আঘাত করতে থাকে জানালায়, কাঁচ ভাঙার জন্য। জং তাড়াতাড়ি মেয়েকে ভেতরে পাঠিয়ে দেয়, আর জম্বিটা কাঁচ ভেঙে ঢুকতে চাইলে সে সোফা ঠেলে তাকে চেপে রাখে। সুযোগ বুঝে জং সোয়াকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে তারা দেখে রাস্তা জুড়ে অগণিত জম্বি। স্কুলের ছাত্র, বৃদ্ধ, পথচারী, এমনকি একটা কুকুরও জম্বিতে পরিণত হয়েছে। জং সাহায্যের জন্য কল করতে গেলে তাকে ইমার্জেন্সি মেসেজে জানানো হয়েছে নিরাপদে জায়গায় লুকিয়ে থাকতে। জং ছুটে এসে সোয়ার কাছে বলে, এখান থেকে পালিয়ে তোমার দাদির কাছে মানে ইয়ানবো গ্রামে যেতে হবে। গ্রামে এখনো ভাইরাস ছড়ায়নি। এখন আমাদের প্রথম চ্যালেঞ্জ সেই জম্বিগুলো অতিক্রম করে প্রধান সড়কে পৌঁছানো। কিন্তু জম্বিরা তাদের দিকে এগিয়ে আসে। জং একটা বুদ্ধি খুঁজে বের করে। নিজে ও সোয়া জম্বির মতো অঙ্গভঙ্গি করতে শুরু করে, ফলে জম্বিরা তাদেরকেও জম্বি মনে করে। একটা জম্বি তার দিকে এগিয়ে আসলে উল্টো সেটি ভয় পেয়ে পিছু হাঁটে। কিন্তু এই অভিনয় বেশিক্ষণ স্থায়ী হয় না। মানুষের গন্ধ পেয়ে জম্বিগুলো তাদের তাড়া করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সোয়া হোঁচট খেয়ে পড়ে যায়। বৃদ্ধ জম্বি তাকে কামড় দিতে এগিয়ে আসে। জং সোয়াকে বাঁচা দিকে নিজেই কামড় খেয়ে বসে। কিন্তু ভাগ্য ভালো, বিদ্যার দাঁত নকল ছিল। জং সোয়াকে নিরাপদ স্থানে রেখে বের হয় তার গাড়ি আনতে। জম্বিগুলো পাশ কাটিয়ে তিনি কোনো মতো গাড়িতে পৌঁছায়। এরপর গাড়ি চালিয়ে সরাসরি সোয়ার কাছে চলে আসে।
সোয়া বাবাকে দেখে ছুটে এসে গাড়িতে উঠে পড়ে। নিরাপদে পৌঁছানোর পরে জং ভীষণ খুশি, কিন্তু সোয়া মন খারাপ, হাত লুকানোর চেষ্টা করে। জং তার হাত তুলে দেখে তার হাতের মধ্যে জম্বি কামড় দিয়েছে। সোয়া কণ্ঠ কাঁপিয়ে বলে, যখন তুমি গাড়ি আনতে যাচ্ছিলে তখনই একটি ছোট বাচ্চা আমাকে কামড় দিল। আমি জম্বি হতে চাই না, আমাকে বাঁচাও। জং শান্ত সুরে বলে, ছোট কামড়ে তোমার কিছু হবে না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু ধীরে ধীরে সোয়ার দৃষ্টি খোলার পরিবর্তে সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে শুরু করে। এমন সময় বিড়ালটা বুঝতে পারে সোয়ার অবস্থা। হঠাৎ সোয়া তার বাবাকে আক্রমণ করে। জং দ্রুত সোয়াকে হুডি আর সিটবেল্ট দিয়ে আটকে রাখে, কিন্তু সে থামছিল না। সিটবেল্ট হাত ফসকে গেলে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। রাতে কিম বাড়ি ফিরে জংকে দেখে। জং বলে সোয়ার শরীর খারাপ, তাই ফিরে এসেছে। কিম ভেতরে গিয়ে দেখে সোয়াকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু বাঁধন খুলতেই সোয়া দাদিমার উপর ঝাঁপিয়ে পড়ে। কিম পিঠে চুলকানির লাঠি দিয়ে মেরে তাকে আবারও অজ্ঞান করে ফেলে। টিভিতে খবর আসে ভাইরাস এখনো গ্রামে ছড়ায়নি, আর জম্বি নির্মূলের জন্য সামরিক বাহিনী কাজ করছে। পরদিন জং সোয়াকে নিয়ে পাশের শহরে হসপিটালে যায়। সে একা ভিতরে ঢুকে দেখে হাসপাতালে আগেই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেনারা আসে জম্বিগুলো মারতে। এক মা তার জম্বি ছেলেকে বাঁচানোর অনুরোধ করলেও সেই ছেলে তাকে কামড় দেয়। শেষ পর্যন্ত মা ছেলেকে দুজনকে গুলি করে মেরে ফেলা হয়। এগুলো দেখে জং ফিরে আসে। নিউজে সতর্ক করা হয়, যে পরিবার জম্বি লুকিয়ে রাখবে তাকে অ্যারেস্ট করা হবে, আর সেনাবাহিনীকে খবর দিলে পুরস্কার দেওয়া হবে। এতে জং ভাবে গুলিতে মরলে সোয়ার বেশি কষ্ট হবে, তার চাইতে সে নিজেই মেয়েকে শেষ করবে। গর্ত খুঁড়ে যখন আঘাত করতে যাবে, সোয়ার আগের মায়াবী চেহারাটা তার সামনে ভেসে ওঠে। জং মেয়েকে জড়িয়ে কাঁদে। সোয়া কামড়াতে গেলে সে তাকে আটকে বলে, চলো দুজনেই একসাথে মরে যাই। কিম বলে, অভিনয় বন্ধ করো, আমি ওকে মারবো। জং তাকে থামানোর চেষ্টা করে। কিম বলে, ওকে না মারলে যে কোনো সময় আমাদেরকে কামড়াবে। এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয়। ঠিক তখনই বিড়ালের চিৎকার শোনা যায়। দেখে সোয়া পালিয়ে গেছে। তারা গ্রামের অলিগলি ঘুরে তাকে খুঁজতে থাকে। গায়ের শেষ মাথায় ছিল সমুদ্রের পাড়ে একটি পুরনো ঘর। জং বলে, ওইখানে মনে হয় যেতে পারে। কিম বলে, ওখানে কেন আসবে? ভেতরে ঢুকতেই তারা দেখে সোয়া সেখানে আছে। জং বলে, ছোটবেলায় সে একা একাই এখানে খেলতো, তাই আবার ফিরে এসেছে। ওর আচরণ দেখে মনে হচ্ছিল ভাইরাস পুরোপুরি ছড়ায়নি। জং লক্ষ্য করে সোয়া কিমকে দেখে ভয় পাচ্ছে, কারণ কিম তাকে লাঠি দিয়ে মেরেছিল। জং সোয়ার পছন্দের গান চালায়। গান শুনতে সোয়ার মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়, আর সে ধীরে ধীরে নাচতে শুরু করে। জং বলে, এই গানেই ওর ডান্স প্র্যাকটিস করত। দেখো, আমাদের সোয়া এখনও পুরোপুরি হারায়নি। এটা দেখে কিম তাকে বাড়িয়ে নিয়ে আসে। জং এরপর একটি ভিডিও চালায়। ডাক্তার বলছে ভাইরাস মস্তিষ্কে টিস্যু ধ্বংস করে স্মৃতি নষ্ট করে দেয়। অ্যান্টিডট দিলে টিস্যু রিপেয়ার হয়ে জম্বি মানুষে পরিণত হবে, কিন্তু এখনও অ্যান্টিডট তৈরি হয়নি। জং মনে করে স্মৃতি ফিরিয়ে আনলে ভাইরাস দুর্বল হতে পারে। কিম বলে, যদি সত্যি ও আমার নাতনি হয় তবে ডিম ভাত খাবে, কিন্তু সোয়া তা না খেয়ে মাংস খেতে শুরু করে। এই সময় বাইরে একটি গাড়ি আসে। জং বেরিয়ে এসে দেখে তার কাজিন ও বাল্যবন্ধু ডংবে। সে জংকে দেখে বলে, শহরে তো জম্বি ভরা, তুমি বেঁচে আছো কিভাবে, আর সোয়া কোথায়? এ বলে দরজা ঠেলে ঢুকে সোয়াকে খাবার খেতে দেখে আটকে ওঠে। বিষয়টা বুঝে ডংবে বলে, আমি এক্ষুনি কাউকে কল করছি। সে সামরিক বাহিনীর হটলাইন ধরতে জং তার ফোন ছিনিয়ে নেয়। কিম বলে, মেয়েটা পুরোপুরি জম্বি হয়নি, তাকে সুস্থ করার পথ খুঁজতে হবে। সে বলে, ও একটু আগে গানের সাথে নেচেছে, যদি স্মৃতি ফেরানো যায় তাহলে হয়তো ভাইরাস দুর্বল হবে। বাবা হয়ে আমি ওকে মরতে দিতে পারি না। ওদিকে কিম সোয়াকে গোসল করায়। সোয়া কামড়াতে গেলে শাসন করে, তারপর ঘুম পাড়ায়। জং ফিরে এসে জানায় ডংবে বলেছে তারা যেন সকালে গ্রাম ছেড়ে যায়, না হলে সামরিক বাহিনীকে ডেকে ফেলবে। পরদিন ভোরে তারা দেখে ডংবে বাড়ির সামনে গাড়িতে ঘুমিয়ে আছে। জং রেগে বলে, পাহারা লাগবে না, আমরা চলে যাচ্ছি। কিন্তু ডংবে বলে, সোয়াকে ট্রেনিংয়ে সাহায্য করব আমরা, বন্ধু হিসাবে এটা আমার দায়িত্ব। জং তাকে জড়িয়ে ধরে। সকালেই তারা দ্বীপের দিকে রওনা হয়, মানুষবিহীন জায়গা যেখানে ট্রেনিং শুরু হয়। প্রথমে সোয়ার কামড়ের নিয়ন্ত্রণের চেষ্টা করানো হয়। নকল হাত সামনে ধরতে এসে নিজেকে থামাতে পারে না, বরং ডংবেকেই তাড়া করে। জং বলে, ওর চোখের দিকে তাকিয়ে সোজা দাঁড়িয়ে থাকলে আক্রমণ করবে না। এভাবে প্রথম দিনে শারীরিক প্রশিক্ষণ শেষ হয়। বাড়ি ফিরে মানসিক ট্রেনিং শুরু হয়। জং বলে, যদি আমাকে পছন্দ করো চোখ দুবার নাড়বে। সোয়া ঠিকই তা করে, আর জং উত্তেজিত হয়ে মাকে জানায়। কিম বলে, ও পছন্দ করেছে ঠিকই, কিন্তু খাবার হিসাবে। সোয়া আক্রমণ করতে গেলে জং হুইসেল বাজায়, আর কিমের লাঠির ভয়ে সে থেমে যায়। পরদিন তারা সোয়াকে ব্যায়াম করতে বলে, ট্রেনিং আরও কঠিন করে। সকালের ব্যায়াম মস্তিষ্কের টিস্যু পুনর্গঠনে সাহায্য করছে।
এটা থেকে জং আশা পায় সোয়া তাদের মতো অনুশীলন করছে, তাই সে ছবি তুলে ডায়েরিতে লেখে আজকে ট্রেনিং ভালো হয়েছে। ওদিকে কিম লাঠির ভয় দেখিয়ে তাকে খাওয়ায়। জং ডায়েরিতে নোট করে নতুন আবিষ্কার, পেট ভরা থাকলে সোয়া কামড়ায় না। নিউজে জানানো হয় দেশজুড়ে আজ মাত্র 3 জন আক্রান্ত হয়েছে, ভাইরাস কমছে, তবে জম্বি ধরিয়ে দিলে আগে চেয়ে দ্বিগুণ পুরস্কার। প্রতিদিন ভোরে শারীরিক ট্রেনিং, বাড়িতে মানসিক ট্রেনিং, সব ছবি তুলে ডায়েরিতে রাখে জং। শহরের চাপে না থেকে সে গ্রাম জীবনে উপভোগ করতে শুরু করে। একদিন বাড়ি ফিরে বিড়ালটাকে আদর করে ভিতরে ঢোকে। ক্ষুধার্ত সোয়া তাকে কামড়াতে গেলে জং নিজের হাতই বাড়িয়ে দেয়। বিড়ালটা ভয়ে লাফায়, কিন্তু সোয়া খুব কাছে গিয়ে নিজেকে সামলে নেয়। জং খুশি হয়ে বলে তুমি উন্নতি করছো। পরদিন মানসিক ট্রেনিংয়ে নিজের ছবি দেখিয়ে বলে এটা আমি, আমাকে বাবা বলে ডাকো। শত চেষ্টা করেও সোয়া পারে না। কিম বলে আদর করে বললে বলবে, তারপর নিজেই বলে আমাকে দাদিমা বলো। সোয়া এবার ব্যর্থ। মজার ব্যাপার, বিড়ালটা দাদিমা বলে ডাকছিল। হঠাৎ কিম ইউটিউবে মেকআপ ভিডিও দেখে আইডিয়া পায়। সোয়ার মন খারাপ, নিশ্চয়ই বাইরে যেতে চায়। মেকআপ কিনে আনো, সবুজ দাগগুলো ঢেকে বাইরে নিয়ে যাব। জং লিস্ট নিয়ে দোকানে যায়। বাইরে নিজের মেয়ের বয়সী স্কুল পড়া মেয়েদের দেখে সে আবেগে ভেঙে পড়ে। সামনে তাদের টিচার ইয়নকে দেখে জং লুকিয়ে যায়। ইয়ন বিষয়টা বুঝে ভেতরে এসে তাকে বের করে। দুজনে প্রায় 15 বছর পর দেখা করে। ইয়ন জানতো না জং বিয়ে করেছে, এমনকি তার মেয়েও আছে। ইয়ন সোয়াকে দেখতে চাইলে ভয়ে জং নেমে যায়, যেন কেউই তার মেয়ের ভাইরাসের কথা জানতে না পারে। পরে সব কথা ডংবেকে বললে সে বলে অবশ্যই চিনেছি, ইয়ন ছিল তোমার প্রথম প্রেম। ঠিক তখনই ইয়ন সেখানে আসে। সে বলে ডংবের কাছ থেকে সব শুনেছি, তোমার ডিভোর্স আর মেয়ের মস্তিষ্ক রোগের কথা জানি, তাই মাঝপথে আমাকে নামিয়ে দিয়েছিলে। তারপর বলে সোয়াকে স্কুলে পাঠালে আমি দেখভাল করব। জং জানিয়ে দেয় সোয়া এখনও স্কুলের জন্য প্রস্তুত নয়। এদিকে নিউজে ঘোষণা হয় জম্বি ভাইরাস আর ছড়াচ্ছে না, পরিস্থিতি অনেকটাই শান্ত। ইয়ন তখন বলে আমি জম্বিকে ঘৃণা করি, যাকে বিয়ে করার কথা ছিল সে জম্বি হয়ে আমাকে আক্রমণ করেছিল, তাই নিজের হাতে তাকে মেরেছি। এরপর অসংখ্য জম্বিকেও শেষ করেছি। তার কথা শুনে জং আর কিম দুজনে চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। বাড়ি ফিরে জং ইয়নের সোশ্যাল মিডিয়া দেখে, সেখানে তলোয়ার হাতে তার ছবি আর জম্বি মারার জন্য পুরস্কার পাওয়ার পোস্ট। এটা থেকে জংয়ের দুশ্চিন্তা বেড়ে যায়। ইয়ন যদি সোয়াকে দেখে ফেলে তাহলে বিপদ হতে পারে। এদিকে জং দেখে সোয়া টিভিতে অ্যামিউজমেন্ট পার্কের বিজ্ঞাপন দেখছে, সেখানে কসপ্লে ফেস্টিভ্যাল হবে। তখন কিম এসে হেসে বলে আজ তোমার প্রথম প্রেমকে নাকি দেখেছো? ছোটবেলায় যাকে রাইসকে খাওয়াতে বাড়িতে আনতে চেয়েছিলেন আর বলতে যে বড় হয়ে তাকে বিয়ে করবে। জং লজ্জা পায়, তারপর বলে শীত পড়ছে, সোয়ার সোয়েটার আনতে হবে সিওল থেকে। পরদিন তারা রওনা হয় সিওলের দিকে। রাস্তার মানুষজন বিক্ষোভ করছে, কারণ তারা চায় সংক্রমিত মানুষদের জন্য তারা হত্যা না করে, তারপর তাদেরকে অ্যান্টিডোট দিয়ে তাদেরকে সুস্থ করা হয়। এর জন্য তারা রাস্তায় বিক্ষোভ করছে। জং সোয়েটার আনতে শহরে সে বাড়িতে আসে। বাড়িতে এসে কল্পনা তার সুস্থ মেয়েকে দেখতে পায়। কল্পনাতে সোয়া বলে বাবা আমি তোমাকে কষ্ট দিচ্ছি অনেক জানি, কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছি সুস্থ হওয়ার জন্য। আমি কসপ্লে ফেস্টিভ্যালে যেতে চাইতাম, স্কুলের ডান্স কম্পিটিশন জিতে তোমাকে দেখাতে চাইতাম, কিন্তু সবই এখন স্বপ্ন হয়ে রইল। জং তাকে আশ্বাস দেয় তুমি ফিরবে, আমি অপেক্ষা করবো শেষ দিন পর্যন্ত। তখনই মেয়েটি মিলিয়ে যায়। তখন জং সে সোয়ার সিক্রেট বক্সে অনেকগুলো পুরনো ছবি খুঁজে পায়। বন্ধুদের সাথে পার্কে যাওয়ার মুহূর্তগুলো সেই ছবিতে দেখতে পায়। এরপর সে ডংবের কাছে যায়, জানায় যে সোয়া টিভিতে পার্কের বিজ্ঞাপন থেকে তার চোখ ভিজে উঠেছিল। আমি চাই সোয়াকে পার্কে নিয়ে যেতে, কিন্তু ডংবে রাজি ছিল না, বলে পার্কে অনেক মানুষের ভিড়, মানুষ বেশি থাকলে বিপদ হবে। তবুও জংয়ের অনুরোধে শেষমেশ সম্মতি দেয়। বাড়ি ফিরে তারা দেখে ইয়ন কিমের সাথে ডিনার করছে। ইয়ন রাইসকে খেতে খেতে আগের দিনের স্মৃতি মনে করায়। জং কিমকে আলাদা ডেকে বলে ওকে ঘরে ঢুকতে দিলে কেন। এমন সময় সোয়া রুম থেকে বেরিয়ে আসে। ইয়ন দেখার আগেই জং তাড়াতাড়ি তাকে ভেতরে ঢুকিয়ে দেয়, জানায় মেয়েটা নতুন কাউকে দেখলে অস্বাভাবিক হয়ে যায়। ঠিক তখনই সোয়া জম্বি মতো শব্দ করে, যা শুনে ইয়ন সন্দেহ করে। জং তাকে বাইরে নিয়ে গিয়ে বলে হঠাৎ বাড়িতে আসা ঠিক না। ইয়ন রাগ করে চলে যায়। ফেস্টিভ্যালের দিন কিম সুন্দর করে সোয়াকে সাজায়। ডংবে আসে তার থর কসপ্লে করে। সবাই রওনা হয়। এদিকে কিম দেয় গ্রামের প্রেসিডেন্টের মিটিংয়ে। সেখানে ঘোষণা হয় গ্রামটিতে 10 বছর ধরে জিরো ক্রাইম, আর এবার যুক্ত হয়েছে জিরো জম্বি ভাইরাস। এই কথা শুনে কিম হাসে, আর ইয়ন খেয়াল করে জিজ্ঞাসা করে আপনার নাতনি এখনো স্কুলে আসে না কেন? প্রেসিডেন্ট বলেন ওকে অবশ্যই স্কুলে পাঠাতে হবে। অন্যদিকে সবাই আনন্দে নাচ গান ও ড্রিঙ্কস করে, পুরো দুপুরটা কাটিয়ে দেয়। এদিকে তারা অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে প্রথমে নিজেদের ছবি আঁকায়, তারপর বিভিন্ন রাইডে চড়ে দারুণ উপভোগ করে।
জং সুয়াকে আগের বছরের ছবি দেখিয়ে মনে করানোর চেষ্টা করে, দেখো আমরা গত বছর এখানে এসেছিলাম। ঠিক তখনই ডংবে আনন্দের খবর দেখায়, জম্বি ভাইরাসের অ্যান্টিডোট তৈরি হয়েছে। তারা দুজনই খুব খুশি হয়। এদিকে সুয়া হঠাৎ তার ছোটবেলার প্রিয় খাবারের গন্ধ পেয়ে সেদিকে চলে যায়। এক মেয়ের সাথে দেখা খেলেও কিছু না বলে খাবারের দোকানের দিকে এগিয়ে যায়। দোকানদার খাবারটা সামনে ধরতেই সে কামড় নিয়ে সরে যায়। জং তাকে খুঁজে পেয়ে জড়িয়ে ধরে। দোকানদার অভিযোগ করলে সোয়া হঠাৎ বলে ওঠে চুরস। তার মুখে প্রিয় খাবারের নাম শুনে জং আর ডংওয়ে দুজনে অবাক হয়ে যায়। ওদিকে কিম বাড়ি ফিরে দেখে ইয়ন অনেক আগেই এসেছে। এমনকি জংয়ের ডায়েরি পড়ে সোয়ার ভাইরাসের সত্যটা জেনে ফেলেছে। ইয়ন বলে, একটা জম্বিকে লুকিয়ে রাখা আইনীয় অপরাধ, সামরিক বাহিনীকে জানাতে হবে এখনই। কিম ফোনটা কেড়ে নিয়ে বলে, প্রথমে সত্যিটা শোনো। এরপর কিম জানায় জং আসলে সোয়ার মামা। সোয়ার বাবা ছিল অত্যন্ত খারাপ মানুষ, মেয়ের টাকা নিয়ে মারধর করত, আর সোয়ার খবরই নিত না। সারাদিন আমার মেয়ে অফিসে থাকার কারণে বাচ্চাটাকে আগলে রাখতো জং। একদিন জং এর জন্মদিনে ডংওয়ে ফোন করে বলে সব বন্ধু বান্ধব এসেছে, এমনকি ইয়নও। তাই জং বাধ্য হয়ে সোয়াকে একা রেখে যায়। পার্টিতে ইয়নকে ইমপ্রেস করে, কিন্তু মোমবাতি নিভিয়ে বাড়ি ফেরার পথে ফোনে তার বোন বকুনি দেয়, সোয়াকে আর কখনোই একা রেখে যেও না। ঠিক সেই দিনই তার বোন দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে জং আর কখনোই সোয়াকে একা ছাড়েনি, বাবার মতনই লালন পালন করেছে। আর সোয়ার আসল বাবা কখনোই তার খোঁজ নিতে আসেনি। তাই জং নিজের পরিচয়ে তাকে নিজের মেয়ে করে বড় করেছে। কিছুক্ষণ পর জং বাড়িতে ফিরে আসে। ইয়ন সোয়াকে মারতে এগোতে সোয়া তাকে আক্রমণ করতে যাচ্ছিল। জং তাকে শান্ত থাকতে বললে সে ধীরে ধীরে চুপ হয়ে যায়। ইয়ন অবাক, একটা জম্বি কথা শুনে শান্ত হয় কিভাবে। ইয়ন সত্য দেয়, সোয়াকে স্কুলে পাঠাতে হবে, সেখানে ঠিকমতো আচরণ করতে পারলে তোমাদের পাশে থাকবো, না হলে পুলিশে দেব। মেয়েকে বাঁচাতে জং রাজি হয়। পরদিন সকালে দাদিমা সোয়ার মেকআপ করে দেয়। সে কামড়াতে চাইলে জং বলে স্কুলে এমন করলে চলবে না। ইয়ন তাকে ক্লাসে নিয়ে গিয়ে টিচার ইয়ংকে বলে সোয়া মানসিকভাবে দুর্বল, ওর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জং তখন বাইরে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে থাকে। ক্লাসে সবাই কথা বলতে চাইলে সোয়া কিছুই বলতে পারে না, মাথা নিচু করে থাকে। একজন মেয়ের হাত তার চুলে লাগতেই কালো লেন্স সরে গিয়ে চোখ দেখা যায়। মেয়েটা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। জং ছুটে এসে লেন্স ঠিক করে দেয়। স্পোর্টস টাইমে সোয়া একা বেঞ্চে বসেছিল। বলটা তার দিকে গেলে সে তুলে অন্য দিকে বাড়িয়ে দেয়। মেয়েরা টিচারকে অনুরোধ করে সোয়াকে খেলতে দাও, কিন্তু খেলায় তাকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ইয়াং তাকে ওঠাতে গেলে দেখে সে রাগে গর্জন করছে, তাই ইয়াং নিজেই সোয়ার টিমে যোগ দেয়। বল পাস দিলে সোয়া ধরতে পারে না, বলটা মাথায় লেগে সে অজ্ঞান হয়ে পড়ে। জং দূরে গিয়ে তাকে আড়াল থেকে নিয়ে ডংবের ফার্মেসিতে আনে। কিছুক্ষণের মধ্যে সোয়ার জ্ঞান ফিরে আসে। ইয়ন এসে দুঃখ প্রকাশ করে, আর তার জন্য এনেছিল মাত্র একটা আপেল। জং বিরক্ত হয়ে বলে, একটা আপেলই দিলে? ইয়ন জানায় আপেলটা দিয়েছে সোয়ার নতুন বন্ধুরা। বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েদের থেকে সোয়া ছোট্ট করে হাত নেড়ে হ্যালো বলে, আর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন রাতে জং ইমোশনাল হয়ে ইয়নকে বলে সে সোয়াকে সুস্থ করতে সব চেষ্টা করবে, আর এই কঠিন সময় ইয়ন যেন তার পাশে থাকে। এদিকে বাড়িতে কিম তার নাতনিকে কাঠ খেলা শেখাচ্ছিল। মজা করে একটা কাঠ সোয়ার কপালে লাগিয়ে দিলে সোয়া হেসে ওঠে। ঠিক তখনই গেটে কেউ নক দেয়। দরজা খুলে দেখে তার মেয়ের জামাই এসেছে, অর্থাৎ সোয়ার বাবা এসেছে। সে মোবাইল দেখিয়ে একটা ভিডিও দেখায়। কয়েকদিন আগে পার্কে সোয়ার ভিডিও এক মহিলা ইউটিউবে আপলোড করেছে। তাতে বলেছে এই মেয়েটা জম্বি, আর তাকে ধরতে পারলে সরকার নাকি মোটা অঙ্কের টাকা পুরস্কার দেবে। সেই টাকার লোভী লোকটা এসেছে সোয়াকে তুলে নিতে। কিম বাধা দিলে সে জোর করে ঘরে ঢুকে সোয়াকে নিয়ে যায়। কিম দ্রুত এই খবর জংকে জানায়। জং দৌড়ে জঙ্গলে পথ পেরিয়ে রাস্তায় পৌঁছায়। ঠিক তখনই সে গাড়িটা সামনে পড়ে। জং সোয়াকে নামিয়ে বলে ও আমার মেয়ে, ওকে কোথাও নিতে দিব না। দুজনে মারামারি শুরু হয়। লোকটা বলে সোয়ার ভিডিও এখন ভাইরাল, তাকে আর লুকিয়ে রাখা যাবে না, বরং সরকারের হাতে দিলে টাকা পাওয়া যাবে। এই কথা শুনে জং আরও রেগে যায়। এক পর্যায়ে লোকটা জংকে মেরে কাবু করে ফেলে। এটা থেকে সোয়া রেগে গিয়ে তাকে কামড়ে দেয়। জং এসে আবার তাকে শান্ত করে, কিন্তু কামড় খেয়ে লোকটা জম্বি হয়ে যায়। আর তখনই আক্রমণ করতে গেলে জং তাকে লাঠি দিয়ে মেরে ফেলে। বাড়ি ফিরে জং মাকে জানায় আগামীকাল সোয়াকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। মাও সঙ্গে যেতে চায়। পরদিন সকালে জং মাকে একটা চিঠি দেয় এবং বলে এটা ইয়নকে দিয়ে এসো, আর বাজার থেকে সোয়ার পছন্দের চুলস নিয়ে আসবে। তারপর আমরা রওনা হব। চিঠি দিতে ইয়নের বাড়ির কাছে এলে রাস্তায় তাদের দেখা হয়ে যায়। দুজনে বাজারের দিকে রওনা হয় সোয়ার জন্য চুলস কিনতে। ঠিক তখনই দেখে সামরিক বাহিনী গাড়ি কিমের বাড়ির দিকে যাচ্ছে। জংয়ের মা তাড়াতাড়ি গাড়ি ঘোরায় এবং চিঠিটা খুলে পড়ে। চিঠিটা জং লিখেছে, মা এই দূর যাবে তোমার সাথে থাকা নিরাপদ নয়, তাই তোমাকে ছাড়াই যেতে হচ্ছে। আমি চেষ্টা করবো সোয়াকে বাঁচিয়ে রাখতে।
ওদিকে সেনাবাহিনী কিমের বাড়ি ঘিরে ফেলে। জম্বি খুঁজে না পেয়ে কিমকে হুমকি দেয়, জঙ্গি খুঁজতে সহযোগিতা না করলে জংকে গুলি করা হবে। এদিকে জং সোয়াকে নিয়ে সমুদ্র পাহাড়ে পৌঁছায়, পালানোর জন্য বোট প্রস্তুত করছিল। ঠিক তখনই নদীপথে পুলিশের স্পিড বোট আর সড়কপথে সামরিক বাহিনী এসে পড়ে। জং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। সে সোয়াকে বলে, তারা তোমাকে নিয়ে যাবে না, আমাকে কামড়ে দাও, আমি সবাইকে থামিয়ে তোমাকে নিয়ে পালাবো। সোয়া প্রথমে রাজি হয় না, কিন্তু জংয়ের কান্না আর অসহায় অনুরোধ দেখে শেষমেশ তাকে বুকে জড়িয়ে কামড় দেয়। এদিকে সেনাবাহিনী দরজা ভেঙে ফেলে। কামড়ের পর জংয়ের শরীরে জম্বি লক্ষণ শুরু হয়ে যায়। সে সোয়ার সামনে দাঁড়িয়ে সৈন্যদের গুলি নিজেদের বুকে নেয়। তার এই অবস্থা থেকে সোয়া কান্না করে বাবা বলে ডাকে। এটা শুনে সৈন্যরা গুলি থামায়। জং সোয়াকে শেষবার মতো দেখে চোখ বন্ধ করে ফেলে। সোয়া হাউমাউ করে কাঁদতে থাকে। কয়েক মাস পর দেখা যায় সোয়া পুরোপুরি সুস্থ। সে সবাইকে চিনতে পারে, জানতে চায় তার বাবা কোথায়। কিম তাকে পাশের কেবিনে নিয়ে যায়। সেখানে দেখা যায় জং বেঁচে আছে, কিন্তু জং গভীর কোমার মধ্যে আছে। ডাক্তার জানায় জংয়ের শরীরে এখন অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে। জংয়ের রক্ত ব্যবহার করে সোয়া সহ আরও কয়েকজনকে ভাইরাস মুক্ত করা যাবে। জঙ্গি থাকা অবস্থায় সোয়া মাঝে মাঝে জংকে কামড় দিত, আর সেগুলো নিজে থেকেই সেরে যেত। এই পুনরাবৃত্তির কারণে জংয়ের শরীরে ভাইরাস প্রতিরোধক অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে। এরপর দাদি সোয়াকে জংয়ের ডায়েরিটা দেখায়। সেখানে জং প্রতিদিন সোয়ার জম্বি জীবনের স্মৃতিগুলো লিখে রাখত। সোয়ার তো সেসব কিছুই মনে নেই, তাই সে একে একে পাতা উল্টে দেখে বাবা কিভাবে তাকে সামলাতো। সামান্য উন্নতি দেখলে সে কিভাবে খুশি হয়ে পাগল হয়ে যেত। শেষে লেখা ছিল, একদিন সোয়া পুরোপুরি সুস্থ হবে, তখন আর ওকে বিরক্ত করব না, সেরা বাবা হয়ে পাশে থাকবো। ডায়েরিটা পড়ে সোয়া নিজেকে ধরে রাখতে পারে না। শীত শেষ হয়ে যায়, বসন্ত আসে। সোয়া ঠিক করে দাদির সাথে গ্রামে থাকবে, কিন্তু জংয়ের তখনও জ্ঞান ফিরেনি। এরপর স্কুলের ডান্স কম্পিটিশনে সোয়া অংশ নেয়। ইয়ন সেই ভিডিও দেখায় জংকে। ভিডিও দেখতে দেখতে হঠাৎ জংয়ের আঙুল নড়ে ওঠে। ধীরে ধীরে সে পুরোপুরি সেরে ওঠে, আর শেষ পর্যন্ত জং, সোয়া, দাদি ছবির মতো সুন্দর সেই সুন্দর গ্রামে বসবাস করতে শুরু করে এবং বাকি জীবনটা সেখানে কাটিয়ে দেয়। তো এইভাবেই আজকের এই আবেগ ভরা গল্পটা শেষ হলো। একটা বাবা তার মেয়ের সম্পর্ক, ভাইরাস আর মৃত্যুর ভয়কে হার মানিয়ে যে ভালোবাসা বাঁচিয়ে রাখে, সেই গল্পই আমরা আজকে দেখলাম। বন্ধুরা, আজকে আপনাদের মুভিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের কোন মুভির বিশ্লেষণ পরের ভিডিওতে শুনতে চান, নাম লিখে জানিয়ে দিবেন। অবশ্যই আমরা নিয়ে আসবো সেই মুভির এক্সপ্লেনেশন। একটা নতুন ইউনিক সুন্দরভাবে সাজানো গল্প আপনাদের সামনে নিয়ে হাজির হব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন।